বলরামপুর হাই স্কুলে নতুন মাস্টার হিসেবে এসেছে নয়ন। আগে তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই আর শিক্ষা দিদিমণি মিলেই সব সাবজেক্ট পড়াতেন। এবার থেকে ইংরেজি, বাংলা, ইতিহাস আর ভূগোল পড়াবে নয়ন। বলরামপুর হাই স্কুলে সব ক্লাস মিলিয়ে পড়ে সর্বসাকুল্যে 100-2 মতো ছাত্রছাত্রী। সবাই প্রায় চাষি বা দিনমজুরদের ছেলে মেয়ে। স্কুলে আসে শুধুই মিড ডে মিলের লোভে। বলরামপুর পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল, যেখানে ভালো নিকাশি ব্যবস্থা পর্যন্ত নেই। এখানে সন্ধে 7টা অবধি টিম টিম করে আলো জ্বলে কোনো মতে। তারপরই নেমে আসে আগ্রাসী অন্ধকার, লো ভোল্টেজ। বছর বছর রাস্তার কিছু আলোর ব্যবস্থা হয় ঠিকই, তবে তা এতই নিম্নমানের যে বেশি দিন টেকে না। তাই এখানকার মানুষ সন্ধে 7টার মধ্যে বাড়ির বাইরে আর সেরকম থাকে না। আর সত্যি বলতে এখানকার বাচ্চাদের কাছে পড়াশোনাটা বাহুল্যতা। ক্লাস 8 অবধি পাশ ফেল নেই বলে একবেলা ভরপেট খাওয়ার জন্য পড়ে। তারপর নবম শ্রেণী থেকে ছাত্রের সংখ্যা কমতে কমতে স্কুলে আর একাদশ দ্বাদশ শ্রেণীতে কোনো ছাত্রছাত্রী নেই। 8-এর পরেই লেগে পড়ে মাঠে ঘাটে। 1-2জন ব্যতিক্রমী হলেও তারা গ্রাম ছেড়ে পাড়ি দেয় শহরে। তাই এই গ্রামও অগ্রগতির মুখ দেখেনি। এসব প্রথম দিনেই বুঝেছিল নয়ন। এই স্কুলে কেউ আসতে চায় না, যত মোটা মাইনেই হোক না কেন। পরিবার নিয়ে তো নয়ই, এত অসুবিধের মধ্যে কেই বা থাকতে চায়। নয়নের অবশ্য সেই সব ঝামেলা নেই। ছোটবেলা থেকেই বাবা মা নেই, অনাথ আশ্রমেই মানুষ। তাই পারিবারিক কোনো পিছুটান তার নেই। তবে পড়াশোনা করার পাশাপাশি সে যদি আরও কিছু ভালোবাসে, সেটা হচ্ছে শিশু। কোলের, স্কুলের, বাড়ির, রাস্তার সব রকম শিক্ষকতার পেশার প্রতি ভালোবাসাটা বোধহয় সেখান থেকেই এসেছে। যাই হোক, প্রথম দিন হেডমাস্টার মশাই মাধব স্যারের সঙ্গে ঘুরে ফিরে আলাপচারিতার পর্বটা ঝালিয়ে নেয় সে। এরপর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই দেবেশবাবু ওকে নিয়ে যান ওর কোয়ার্টারে। তারপর বলেন, দেখো ভাইয়া, পুরনো হলেও নিজের হাতে তোমার বাসাখানা গুছিয়ে দিয়েছি। চারপাশে দেখো, সব সাফসুতরোই করে রেখেছি। নুরি তোমার বাসা থেকে একটু দূরে থাকে বটে, তবে সকাল বিকেল ওই এসে তোমার রান্নাটা করে দিয়ে যাবে। আর হ্যাঁ, মনোহরও থাকবে এখানে। ও হাতে হাতে তোমার বাড়ির সব কাজকর্ম সামলে দেবে। কেমন? একটু আমতা আমতা করে নয়ন বলল, কিন্তু স্যার বলছি কি, মানে আমার এত কাজের লোক লাগবে না। ছোট থেকেই আমি নিজের কাজ নিজেই করি, আমার অভ্যেস আছে। আর আপনি ওসব নিয়ে ভাববেন না এত। উত্তরে দেবেশবাবু মুচকি হেসে বললেন, জসমিন দেশে যদাচার, বুঝো তো? আরে এখানকার লোকেরা তো শহরে না গেলে কোনো কাজকর্মই পায় না। তাই তো এখানে স্বল্প মূল্যে রাজার মতো হারাম রাখার সুবিধা আছে। আরামের আরামও হবে, আবার অন্যদিকে সমাজ সেবাও। কি বুঝলে তো? তারপর ওকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে বলতে শুরু করেন, আচ্ছা শোনো, রাত 7টার মধ্যে কিন্তু কারেন্ট চলে যায়। তাই তার আগে খেয়ে দিয়ে বিছানাতে সেরিয়ে যেও, বুঝলে? আর না ঘুমলেও ঘরের বাইরে কিন্তু যেও না। নয়ন খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? এবার একটু অপ্রস্তুত দেখালো দেবেশবাবুকে। শুকনো মুখে বললেন, শোনো, সব প্রশ্নের উত্তর হয় না। আর বললাম না, জসমিন দেশে যদাচার। সব জায়গারই একটা নিজস্ব নিয়ম থাকে। ধরে নাও এখানকার ওইটাই নিয়ম। আর এ নিয়ে আমি কোনো প্রশ্ন আর শুনবো না। নয়ন খানিকটা ভ্যাবা চাকা খেয়ে গেল। এদিকে দেবেশবাবু সাইকেলে চড়ে বসে প্যাডেল ঘুরিয়ে বেরিয়ে গেলেন। নয়ন ওর দুটো সুটকেস টানতে টানতে কোয়ার্টারের সামনে এসে দাঁড়ালো। ইটের দাঁত মুখ বের করা পুরনো গোছের বাড়ি। বিকেল 4:30 বাজে, কিন্তু শীতকাল বলেই মনে হয় অন্ধকার গিলে ফেলছে বাড়িটাকে। কিন্তু যাই হোক, জীবনে এই প্রথমবার অনাথ আশ্রম বা বারোয়ারি মেস নয়, ওর নিজের বাড়ি বলে কিছু হলো। সে যেরকমই দেখতে হোক। কোয়ার্টারে ঢুকতে টানা জাফরি দেওয়া বারান্দা, দুটো ঘর, রান্নাঘর, উঠোন, আর উঠোনের শেষে
পাশাপাশি স্নানঘর আর শৌচাগার। কোয়ার্টার ঘুরে দেখালো মনোহর। বছর 26-এর ছেলে, জন্মনে এবং উৎসাহী। বাড়ি দেখিয়ে জানালো, দাদা ভাই বলছিলাম ঘর দুয়ার সব গুছিয়ে রেখেছি, এদিকে ইঁদুর আরশোলাও সব সাফ করে দিয়েছি। তো এখন তো শীতকাল, তাই সাপের ভয় টয় নেই, কিন্তু হ্যাঁ মশা কিন্তু তুলে নিয়ে যেতে পারে, তাই শোবার ঘরে ওই মশার ধূপটা রেখে দিয়েছি। আর কি যেন, হ্যাঁ নুড়িদি রান্না করে দিয়ে যাবে। তা আর কিছু লাগবে নাকি? নয়ন হাসি মুখে বলল, না ভাই, এবার তুমি বাড়ি যাও, অনেক ধন্যবাদ তোমায়। হেসে মনোহর ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল। হঠাৎ কি মনে হতে পিছন ফিরে চোখ নামিয়ে বলল, বলছিলাম দাদা ভাই, রাতে কিন্তু ঘরের বাইরে একদম যাবেন না। ডাক পেলে বা কান্না শুনলে তো কোনোভাবেই না। যদি আমি কখনো কোনো দরকারে আসি, তবে তবে ঠক ঠক করে 4 বার দরজায় শব্দ করলে তবেই দরজা খুলবেন। আর আর নিজের ব্যবহারের জিনিস কিছু কিছু বাইরে রাখবেন না। আর হ্যাঁ, আর একটা কথা বলছিলাম, আপনার ঘরের ওই খাটের পায়ের দিকের যে জানলাটা, হ্যাঁ হ্যাঁ ওই জানলাটা, ওই আম গাছ যেটার সামনে আছে, ওটা না খুলবেন না ভুলেও। হ্যাঁ চলি বলেই তরবর করে দৌড় দিল। নয়নের কেমন অদ্ভুত লাগছে সবকিছু। ও গুটি গুটি পায়ে রান্নাঘরে গেল। গিয়ে দেখল বাসনের তাক আর একটা বার্নারের গ্যাস রয়েছে, স্টিলের কলসি ভরা জলও রয়েছে। সে তাড়াতাড়ি একটা গ্লাসে জল গড়িয়ে সবে চুমুক দিতে যাবে, তখনই আচমকা শুনল, বাবু। ডাকের আকস্মিকতায় হাতের গ্লাসটা পড়ে গেল। পেছনে ঘুরে দেখল কুচকুচে কালো একহারা চেহারার সাদায় ছাপা শাড়ি পরা একজন। গায়ের রং রাত্তিরের মতো, খালি চোখগুলো থকথক করে জ্বলছে যেন। ঠান্ডা গলায় বললেন, আমি নুড়ি, রান্না করব। বলেই কাজে লেগে পড়ল। তখনও স্টিলের গ্লাসটা মেঝেয় ঠং ঠং আওয়াজ তুলছে। বলতে নেই, কিন্তু নয়নের মনে হলো মহিলার গলার আওয়াজ আর ওই স্টিলের ঠং ঠঙানি একই রকমের ঠান্ডা। নিজেই নিজেকে ধমকে দিল পর মুহূর্তে। রান্নাঘর ছেড়ে ও বিছানা পাতা ঘরটায় গেল। একটা টান টান করে গোছানো খাট, কাঠের চেয়ার টেবিল, বইয়ের তাক, দেওয়াল আলমারি আর দোরগোড়ায় একটা পাপোশ। অল্পের মধ্যেই সাজানো ঘর। বিছানায় কিছুক্ষণ গড়িয়ে নিল নয়ন। চোখটা বোধহয় লেগেই এসেছিল। ঘড়িতে দেখল 6:30 বাজে। নিজের বাক্স খুলে পায়জামা পাঞ্জাবি বের করে শার্টটা খুলেছে সবে, আবার চমক। দেখল নুড়ি নিঃশব্দে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, লোলুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখছে। ও খানিকটা ধমকে উঠল। কি ব্যাপার? কি দেখছো ওরকম করে দাঁড়িয়ে? কিছু বলবে? কাজ শেষ, আজ আসি। ঠিক আছে। রাতে দেশি মোরগের ঝোল আর জিরে ফোড়ন দেওয়া সরু চালের ভাত খেয়ে বুঝল মহিলার রান্নার হাত অসাধারণ। খাবারের কামাল নাকি পথ চলার ক্লান্তি, সেটা সে জানে না, কিন্তু সেদিন সত্যি 7টার মধ্যেই শুয়ে ঘুমিয়ে পড়ল। প্রথম রাতটা ভালোই কাটল ওর। পরের দিন ঘুম ভাঙল খুব ভোরে, দরজার খটখটানিতে। মনোহর সকাল সকাল এসে পড়ল। এসেই যুদ্ধ, ঘর পরিষ্কার, কাচাকুচি, ধোয়াধুয়ি। এর মধ্যে মনোহর আবার জানালো নুড়ি আসতে পারবে না আজ। মুখে বিরক্তি দেখালেও মনে মনে একটু স্বস্তি পেল নয়ন। মহিলার ঠান্ডা দৃষ্টি আর নিঃশব্দ হাসি মোটেই পছন্দ নয় ওর। যাই হোক, মনোহরের সাহায্যে রান্না সেরে খেয়ে দিয়ে স্কুলের দিকে রওনা দিল। স্কুলে যাওয়ার রাস্তাটা শহুরে লোকেদের কাছে অদ্ভুত ঠেকতে পারে। কোয়ার্টার থেকে মিনিট 5 হাঁটলে একটা জলাশয় বা ফাঁড়ি বলা যায়। সেখানে একজন নৌকো নিয়ে থাকেন। গ্রামের নিয়ম, কেউ কারুর পেট মারবে না, তাই মাঝি একজনই। নৌকো বোঝাই হয়ে ওপারে চলে গেলে
এপারের লোকেদের অপেক্ষা করতে হয়। সেই ফাঁড়ি পেরিয়ে আর 2 মিনিট হাঁটলে নয়নের স্কুল। সে ঘরে তালা লাগিয়ে হাঁটা দিল। রাস্তায় নমস্কার মাস্টারমশাই শুনল অনেকবার। যতবার শুনল হাত উঁচু করে প্রতি নমস্কার জানালো। বেশ হাসি খুশি ব্যাপার চারিদিকে। এখানকার লোকেদের খেটে খেতে হলেও মনে কষ্ট নেই বোঝা যায়। যাই হোক, হেঁটে ফাঁড়ির কাছে পৌঁছলো যখন, তখন এপার যাত্রীহীন আর খালি নৌকো নিয়ে মাঝি কাকা মাঝ নদীতে। যাত্রী না থাকলেও ফাঁড়ির পাশে ওর থেকে মিটার 100 দূরে একদল লোক জমে থাকতে দেখল নয়ন। একটা মৃদু গুঞ্জনও শুনতে পেল দূর থেকে। সামনে গিয়ে দেখল একজন মহিলাকে ঘিরে বেদনাময় মুখে দাঁড়িয়ে আছেন অনেকে। মহিলা কিছু একটাকে সামনে রেখে বিলাপ করে কাঁদছেন। একটু এগিয়ে যেতেই স্পষ্ট হলো জিনিসটা কি, আর স্পষ্ট হতেই আঁতকে উঠল নয়ন। একটা ছেলে, বয়স আন্দাজ করার উপায় নেই, উলঙ্গ, শরীরটা নীলচে কালো হয়ে কুঁকড়ে গিয়ে পিছন দিকে মুড়ে গিয়েছে, ঠিক যেন 4 হাত পাওয়ালা টেবিল। চোখ যৌনাঙ্গ সব ছেঁড়া। কে যেন ইচ্ছে করে বিকৃত করেছে শরীরটাকে। আর তাকিয়ে থাকতে পারল না নয়ন, চেঁচিয়ে উঠল, কি করে হলো এটা? ভিড়ের মধ্যে থেকে কে একজন ভীত গলায় বলল, এটা ধাগাড়ি। ধাগাড়ি মানে? প্রশ্নটা জিজ্ঞেস করে নয়ন দেখল একদলের ভীতু মুখে আর কথা ফুটছে না। স্কুলের দেরি হয়ে যাচ্ছে দেখে ও আর কথা বাড়ালো না। তাছাড়া সে দেখল মাঝি কাকা নৌকো ভিড়িয়েছেন এপারে। ওই রকম বিভৎস দৃশ্য দেখে কিছুটা থম মেরে গেছিল নয়ন। কিন্তু জিনিসটা আসলে কি সেটা ভাবতে ভাবতেই নৌকোয় চেপে বসল সে। আগের দিন ভালোই ভাব হয়েছে নয়নের মাঝি কাকার সাথে। ইয়ার্কি ফাজলামিও চলছিল টুকটাক। মাঝি কাকা আসলে উত্তরপ্রদেশের লোক, পেটের টানে পশ্চিমবঙ্গে। আবহাওয়া গরম দেখে নৌকায় বসল। মাঝি কাকা ওকে দেখে একগাল হেসে নৌকা ওপারের দিকে বাইতে শুরু করলেন। নয়ন বলে উঠল, আরে মাঝি কাকা কি করছেন? নৌকোটা ভরতে দিন, এ তো খালি নৌকো পুরো। স্মিত হেসে উনি বললেন, अरे अरे আমাদের লড়কা লড়কিদের জন্য আপনি শহরের সব সুবিধা ছেড়ে এসেছেন, আর हम लोग इतना भी ना করবে আপনার জন্য। একটু দূরে যাওয়ার পর নয়ন গলা খাঁকারি দিয়ে নড়ে চড়ে বসল। তারপর বলল, আচ্ছা মাঝি কাকা, এই ধাগাড়িটা কি বলুন তো? নয়ন স্পষ্ট বুঝতে পারল নৌকাটা দাঁড়ের ধাক্কায় কেঁপে উঠল। গভীর বিস্ময় আর অধীর ভয় মাখা মুখে মাঝি কাকা নৌকো সামলে নয়নকে জিজ্ঞেস করলেন, ও নাম আপনাকে কে বললো মাস্টার মশাই? মাঝি কাকার মুখের ধরন দেখে তখন খানিকটা ভয়ই পেয়েছে নয়ন। ধীর স্বরে বলল, না না, কেউ বলেনি। আসলে মাঝি কাকা, আজকে আমি যখন তোমার নৌকোয় আসছিলাম তার আগে ওই ফাঁড়ির কাছটাতে, হ্যাঁ, তো ওখানে দেখছি একটা বেশ বড় জটলা। কাছে গিয়ে দেখি একটা ছেলে, আর গোটা শরীরটা কেমন যেন একদম নীল হয়ে গেছে, আর পুরো শরীরটাই না ধনুষ টঙ্কার হওয়ার মতো যেমন বেঁকে যায়, একদম পুরো ওইভাবে বেঁকে গেছে। দেখে যা মনে হলো তাতে তো মারাই গিয়েছে। তো ওখানে জিজ্ঞেস করছিলাম, সবাই লোকজন ছিল, কি হয়েছে কি ব্যাপার। তো তখনই একজন ভিড়ের মধ্যে থেকে কে একজন বলল, কি ওই ধাগাড়ি। মাঝি কাকা তখন কিছুটা সামলে নিয়েছেন। মুখে এখন ভয়ের সাথে সাথে কষ্ট ফুটে উঠেছে যেন। ইয়া খোদা, ইয়া খোদা, এভাবে এভাবে আর কতজন? ধাগাড়ি, ধাগাড়ি অপদেবতা মাস্টার মশাই। মানুষের ক্ষতি করাই যার মূল উদ্দেশ্য। ধাগাড়ি গ্রামের উপর একটা সাপ মাস্টার মশাই। গ্রামের শেষ প্রান্তের জমিতেও থাকে বলে ও জমির আবাদি ভি শেষ করে দিয়েছে। ধাগা, সুতো, কাপড়
ওর কমজোরি আছে, আর সেটা না পেলেই ও মানুষকে ধরে। কথাটা শেষ করতে পারল না মাঝি কাকা। নয়নের হাসির দমকে কেঁপে উঠল ছোট্ট নৌকাটা। হাসতে হাসতে ফুলে ফুলে উঠছে নয়নের শরীর। কথা বলতে পারছে না ও। প্রথমে অসহায়তা, তারপর ক্ষোভ ফুটে উঠল মাঝি কাকার মুখে। বললেন, হাসবেন না মাস্টার মশাই, আচ্ছা ঠিক আছে, হাসছি না, বলো বলো। ये बड़ा भयंकर चीज है। আপনি যা শেখাবেন বাচ্চারা তাই শিখবে। তাদেরকে এর থেকে ভয় পেতে শেখান মাস্টার মশাই, ভয় পেতে শেখান। আল্লাহ না করুক আপনি এর সামনে কোনোদিন পড়েন, লেকিন যদি পড়েন মন দিয়ে শুনুন মাস্টার মশাই। সে গাছ থেকে নেমে আসে বলরামপুরের শেষ বাঁজা ক্ষেত, তার মধ্যে বহুত পুরানা একটা বট গাছ। মাস্টার মশাই, কেউ যায় না ওখানে, কেউ না। अगर ভুল করে কেউ চলে গেল তো দৌড় লাগাবেন। আপনি জানের দায়ে দৌড়বেন মাস্টার মশাই, আর সাথে যেই কাপড়াটা পরে থাকবেন তার থেকে সুতো ছিঁড়ে ছিঁড়ে পেছনে ফেলবেন। উমাগি একমাত্র কাপড়া পেলে থামে। রুভি পরনের কাপড়, ওর সীমানা একবার পেরোলোর পর থামবেন। আর খবরদার পিছনে ফিরে দেখবেন না মাস্টার মশাই। ওর সীমানা পেরিয়েও কিন্তু রক্ষা নেই। ও সীমানা পেরিয়ে আগে আপনার গায়ের জামাটা খুলে উল্টো করে পড়বেন, পেশাব করবেন। পেশাব করে নিজের চারদিকে একটা গন্ডি কেটে নিবেন। লেকিন এটা করার সময় পিছন ফেরা কিন্তু চলবে না। আর খবরদার ধাগারি যেন আপনার পা স্পর্শ করতে না পারে, না হলে আর শোনা হলো না। এসে গেছে ফাঁড়ির আর এক পার। মাঝি কাকার ভয় পাওয়া মুখ দেখে গ্রাম্য বৃদ্ধের বিশ্বাসে নাড়া দিতে ইচ্ছে হলো না নয়নের। শুধু যাওয়ার আগে ছোট্ট করে ইয়ার্কি করে গেল, আচ্ছা কাকা, যে গাছ থেকে নামবে সে তো ওপর দিকের লোক, তাই তো? তাহলে পা ছবে কি করে? এরম গো বলেই উল্টো মুখে হাঁটা দিল। ইয়ার্কিটা করলেও ওর কানে বাজতে থাকলো মাঝি কাকার কথাগুলো। আপনি যা শেখাবেন বাচ্চারা তাই শিখবে। ও কোনো মতেই এই বাচ্চাদের কুসংস্কারাচ্ছন্ন হতে দেবে না। সেটা হওয়াতে গেলে ওকে নিজেকে খতিয়ে দেখতে হবে ব্যাপারটা। তার জন্য ওকে অপেক্ষা করতে হবে, নিশ্চিদ্র অপেক্ষা। এখানকার মানুষের বিশ্বাস টলানো খুব কঠিন। এরা ওকে ওই অন্ধকূপে ফেলার চেষ্টা করবে, সত্যের মুখোমুখি হতে দেবে না। তাই ওকে এই কাজ খুব সতর্কতা আর সাবধানতার সাথে করতে হবে। সারাটা সপ্তাহ স্কুল গেল। বাচ্চারা গোড়ার দিকে নিরাসক্ত হলেও আস্তে আস্তে নতুন মাস্টার মশাইয়ের পড়ানোর নিত্য নতুন কায়দার ভক্ত হয়ে উঠল। মনোহরের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গেছিল। মাঝি কাকা ওর প্রিয় সঙ্গী হয়ে উঠল। আসলে ও সারা জীবন পরিবার খুঁজে বেরিয়েছে, সেটা যেন এই বলরামপুরে এসে পাচ্ছে। তাই আরো বেশি করে এই ধাগারি রহস্য ভেদ করতে উদ্বুদ্ধ হয়ে উঠেছে। এখানকার মানুষেরা এভাবে ভয়ে জীবন কাটাবে, এই ব্যাপারটা একেবারে না মঞ্জুর নয়নের কাছে। ওই স্কুলের ছেলে মেয়েদের সমাজের 10 জনের 1 জন করার স্বপ্ন দেখছে। ও যা চায় তা হাসিল করেই ছাড়ে। কিন্তু এসবের মধ্যে সবচেয়ে নির্বিকার নুরি। রোজ আসে একটা নৈঃশব্দের মতো, অন্ধকারের মতো নিস্তব্ধ চলাফেরা, ঝড়ের গতিতে কাজ করে, আর অদ্ভুত চোখের দৃষ্টি। মাঝে মাঝে হাসে,
নয়নের গায়ে গায়ে ঘোরাঘুরিও করে। আর ক্ষণে ক্ষণে একই প্রশ্ন, বাবু, একটু চা করে দি, খান। তাটা চলবে তো চায়ের সঙ্গে? সহ্য হয় না নয়নের। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, ও কখনো অন্য মানুষের সামনে আসে না। এই তো সেদিন নয়নের এক ছাত্র রণজয় কোয়ার্টারের সামনে দিয়ে যাচ্ছিল। এই কথা সে কথা বলতে বলতেই ধাগারির কথা উঠল। রণজয় জানালো গ্রামে 2টো গরু, একটা কুকুর আর একটা বাচ্চাকে আবার ওই রকম তোমরানো নীল অবস্থায় পাওয়া গিয়েছে এই কয়েকদিনের মধ্যেই। নয়ন কৌতূহলে ফেটে পড়তে চাইছিল, আরও তথ্য চাইছিল এই ব্যাপারটাতে। তাই ছাত্রের ওপর মোক্ষম অস্ত্র ব্যবহার করল। নয়ন মাঝে মাঝে মূল শহরে যায় বাজার করতে, এই কথা প্রায় সবাই জানে। তাই নিত্য নতুন মজার জিনিস যে ভাঁড়ারে থাকবে ওর, সেটা সব বাচ্চারাই জানে। তাই রণজয়কে চকলেটের লোভ দেখিয়ে সামনের বারান্দায় বসালো নয়ন। ও যখন গেটের কাছে, তখন সবে ভাত চড়াচ্ছে নুড়ি। খুব জোর 5 মিনিট। তারপর ছাত্রকে বসিয়ে নুড়িকে চকলেটের কথা বলতে যাবে, তখনই দেখল রান্নাঘর ফাঁকা। রান্নাঘরে গিয়ে দেখল ভাত চড়েনি। আর কোথায় নুড়ি? নয়ন রান্না বান্না ভালোই পারে, তাই কিছুক্ষণ অপেক্ষা করে সে রান্না করতে লেগে গেল। রণজয়কে চকলেটটা দিল। তার শুধু কিছু প্রশ্নের উত্তর জানা বাকি ছিল। মনের কোনায় কোনায় একটা খোঁচা রয়ে গেছে। সেদিনটা ছিল শনিবার। হাফ ডে হয়ে ছুটি হয়ে গিয়েছিল। আর মনোহর যাচ্ছিল ওর পিসির বাড়ির 2 দিনের জন্য। দুপুর 3টে নাগাদ নয়নকে খাইয়ে দাইয়ে রওনা হলো মনোহর। যাওয়ার আগে সে কত করে নয়নকে বোঝালো কি করবে, কখন কি খাবে, কোথায় কি আছে। যেন নয়ন ছোট ছেলে। নয়ন জোর করে হাতে কটা টাকা গুঁজে দিতে কৃতজ্ঞতা ভরা ছলছল চোখে তাকিয়ে রওনা হলো সে। ও বেরিয়ে যাওয়ার পর নয়ন বুঝল এই সুযোগ। আগের দিন রণজয়কে বুঝিয়ে বাঝিয়ে রাস্তা জেনে নিয়েছে। মোটামুটি ওর হিসেবে হাঁটলে মিনিট 45-এর মধ্যেই ওই ক্ষেত অবধি পৌঁছে যাবে। তারপর ওখানে গিয়ে ঘুরে এসে প্রমাণ করবে কোনো ধাগারি নেই। এটা কোনো অজানা রোগের প্রকোপ এই গ্রামের লোকেদের মধ্যে। আর সুবিধা মতো একদিন একটা মেডিকেল ক্যাম্প করাবে সে। যাই হোক, এইসব ভাবতে ভাবতে শীতের মিঠে রোদ গায়ে মেখে পথ চলতে ভালোই লাগছিল তার। এই সময় রাস্তায় বিশেষ কেউ নেই, যে যার কাজে ব্যস্ত। শুধু 1-2টো মাঠে ছেলেরা খেলছে। আধ ঘন্টা খানেক হাঁটার পর নয়ন বুঝল ও জনবসতি ছেড়ে বেরিয়ে এসেছে। ঘড়িতে দেখল সময় 4:40। দ্রুত পা চালালো। অন্ধকার হওয়ার আগেই ওখানে পৌঁছতে হবে, নইলে অন্ধকারে ঘুরে দেখবে কি করে জায়গাটা। আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল, যত জনবসতি থেকে দূরে আসছে আবহাওয়া কেমন নিঃসারভাবে ঠান্ডা হয়ে আসছে। আর আকাশ কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। অন্ধকার হওয়া আলাদা, এটা কেমন মেঘলা ভাব। যখন ক্ষেতের কাছে পৌঁছলো তখন রীতিমতো শোঁ শোঁ করে হাওয়া দিচ্ছে। বাবা, এ তো পুরো হরর মুভির সেট মনে হচ্ছে। কথাটা বলেই নিজের মনেই নিজে ফিক ফিক করে হাসলো খানিকক্ষণ। ঘড়িতে বাজে 5:10। ভালোই অন্ধকার হয়ে এসেছে। নয়ন ক্ষেতের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ক্ষেতটা সমতল ভূমির থেকে একটু নিচে, খাঁ খাঁ করছে। দেখলেই বোঝা যাচ্ছে এখানে আর ফলন নেই। শুধু মাঠের মাঝখানে একটা বেঁকা বটগাছের কাঠামো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন ধাগারিকে নিয়ে সবার বলা কথাগুলো ভাবতে লাগলো। কাল রাতেই মনোহর বলেছিল, দাদাভাই দেখুন, ছোটবেলার থেকেই ধাগারির কথা শুনে আসছি আমরা। এটা কোনো সাধারণ ভূত বা ওই নারকীয় শক্তি নয়। এটা বলতে পারেন বলরামপুরের উপর একটা অভিশাপ। এটার সঠিক কবে থেকে শুরু সেটা আমি জানি না,
কিন্তু এইটুকু জানি, রাত 7টার পর বাড়ি থেকে বেরোলেই মৃত্যু, বিকৃতভাবে মৃত্যু অনিবার্য। আর ওই প্রেতের সুতোর সাথে এক ওতপ্রোতভাবে সম্পর্ক। কেন সেটা আজ অবধি কেউ বলতে পারেনি। সব অভিশাপের মতো এটাও হয়তো কেটে যাবে একদিন, কিন্তু কিন্তু কিভাবে সেটা আমরা কেউ জানি না, কেউ না। নয়ন আস্তে আস্তে খেতে নামলো, এগিয়ে গেল কোঠরযুক্ত বট গাছটার দিকে। পিঠের ব্যাকপ্যাক থেকে বের করলো টর্চটা। অন্ধকার হয়ে এসেছে, তাই টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে বৃহতাকায় গাছটাকে দেখতে থাকলো। ডালপালাহীন কুশ্রী গাছটা। সবচেয়ে বড় কোঠরটায় টর্চ ফেলে দেখল ঝুল, এবং সাথে একটা গোল পরিত্যক্ত পাখির বাসায় লালচে ডিমের খোলা। এইবার মনটা কু ডেকে উঠল ওর, কিন্তু তাও সেই সব ভাবনাকে দূরে সরিয়ে ক্ষেতটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এতক্ষণ কিছু সমস্যা হয়নি। মনে মনে হাসছে নয়ন, আর ভাবছে, যা বুঝলাম তাতে মনে হচ্ছে ধাগারিও মনে হয় মাস্টারমশাইদের ভয়ই পেত। প্রায় 20 মিনিট এদিক ওদিক ঘোরার পর বুঝল তার কাজ সমাধান হয়েছে। এইবার গ্রামের লোককে কুসংস্কার মুক্ত করার সময় এসেছে। এখানে আসার প্রমাণ হিসেবে গাছটার একটা ছোট্ট টুকরো ছালের দিক থেকে কেটে নিল ব্যাকপ্যাক থেকে পেন ছুরি বের করে। এইবার ঝুঁকে ব্যাগ আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসগুলো গোছাতে থাকলো। আর তখনই ওর ঠিক পিছনে বটগাছটা থেকে মর্মর শব্দে নেমে এলো সম্ভাব্য অঘটন। নয়ন খড়মড় শব্দে সচকিত হয়ে উঠল। ব্যাপারটা কি বোঝবার আগেই গোঁ গোঁ শব্দ পেল বটগাছটার ঠিক ওপর থেকে। কিছু ন্যানো সেকেন্ডের জন্য পেছনে ঘুরল নয়ন। তার জীবন কখনোই গোলাপ বিছানো নয়। অনেক কিছু ভালো মন্দ দেখেছে ও জীবনে, কিন্তু এইখানে ও যে দৃশ্য দেখল তা ওর জীবনে দেখা কোনো দৃশ্যের সামনে টিকে না। একটা উলঙ্গ নারী মূর্তি নেমে আসছে পোড়া বটগাছটা থেকে। শুধু নারী মূর্তি হলে বোধহয় বেঁচে যেত এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে। মূর্তিটা উলঙ্গ, সারা গায়ের চামড়া ঝলসানো, গলে গলে পড়ছে। মাথাটা ন্যাড়া, কিন্তু মাথার রংটা সারা গায়ের রঙের থেকে অনেকটা আলাদা, কেমন সাদাটে। আর সবচেয়ে ভয়ঙ্কর ওর মুখটা। করটির ওপর যেন একটা চামড়ার আস্তরণ, আর ঠোঁটের অংশ নেই। দাঁত আর চোয়ালটাই সার। দাঁতের দুপাটিতে ঠক ঠক শব্দ তুলে নয়নের দিকে ছুটে এলো। বিপদের সময় বোধহয় মানুষের সবকটা ইন্দ্রিয় একসাথে খুলে যায়। নয়ন বুঝল এটাই ধাগারি। ব্যাকপ্যাক ফেলে তৎক্ষণাৎ দৌড়তে শুরু করলো নয়ন। দৌড়তে দৌড়তেই নিয়মগুলো মনে করতে থাকলো, কারণ ততক্ষণে পেছন পেছন ওকে একজন তাড়া করেছে। নয়ন একটা একটা করে সুতো টেনে টেনে ছিঁড়ছে ফতুয়াটা থেকে, আর ছুঁড়ে দিচ্ছে পিছনের দিকে। ছুঁড়ছে আর দৌড়চ্ছে। কয়েকটা সুতো ঘরমাক্ত হাতে আটকে যাচ্ছে। যতক্ষণে আরেকটা সুতো ছিঁড়ে ফেলার তোড়জোড় করছে, ততক্ষণে শুনতে পাচ্ছে পেছন থেকে খিলখিল হাসি আর একটানা ডাক। ছিলল কাপড়, মারল থাপড়, করল জুয়াচুরি। ছিড়ছিস কেন? দে না রে, একটা গোটা কাপড় পরি, দে না রে, দে না রে। গলাটা ঠিক যান্ত্রিকও নয়, মানবিকও নয়। ঘর ঘরে একঘেয়ে, আর কোনো মানবিক উত্তাপহীন। আর হাসির মাঝে মাঝেই অদ্ভুতভাবে আকুতি আর ক্রূরতা মেশানো চাওয়া। মাঝি কাকা যেন কি করতে বলেছিল নয়নকে এরপর? হ্যাঁ, জামাটা উল্টো করে পরে এক জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করে জুতো ফেলে বাড়িমুখো দৌড়তে হবে। হ্যাঁ, তাহলেই মুক্তি। কিন্তু এটাও বলেছিল যে জামা খোলার সময় কোনোভাবেই যেন ধাগারি ওর পা স্পর্শ করতে না পারে।
তখন মজার ছলে নয়ন বলেছিল, আচ্ছা কাকা, যে গাছ থেকে নামবে সে তো ওপর দিকের লোক, তাই তো? তাহলে পা ছবে কি করে? হ্যাঁ, মাঝি কাকা আর কিছু না বললেও নয়ন এখন বুঝতে পারছে ওর ওই সতর্ক বার্তার কারণ। হাসি ছড়া সবটাই আসছে মাটির কাছ থেকে, মানে নয়নের পেছনে নিজ দিক থেকে। থাকারি চারপে, এটা কেমন জীব? নয়ন দৌড়তে দৌড়তে ফতুয়াটা খোলার চেষ্টা করতে থাকলো, আর তখনই ঘটলো অঘটন। পায়ে পা জড়িয়ে পড়ে গেল, আর তখনই স্পষ্ট অনুভব করতে পারলো ঠান্ডা নিঃশ্বাস আর কোনো এক তরলের গড়িয়ে পড়া ওর পিঠের কাছ থেকে। দম বন্ধ করে মৃত্যুর প্রহর গুনছে। ঠিক তখনই শুনতে পেল, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুরমক্ষ্যমামৃতাৎ। নুরি, এ কি করে সম্ভব? ভরাট গলায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে করতে টেনে তুলল নয়নকে, উঠিয়ে সাথে সাথে তাড়াতাড়ি হাঁটার হাত ভঙ্গি করল। নয়ন কিছু না ভেবে প্রাণের দায়ে মোহগ্রস্তের মতো হাঁটতে থাকলো মহিলার পেছনে। এ কি রূপ নুরির! চুল খোলা, পরনে রক্ত বস্ত্র, গলায় হাতে রুদ্রাক্ষ জড়ানো। তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে ওরা একটা ভগ্ন প্রায় কুঁড়ে ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। ওর মনের ভাবটা বুঝে নিয়ে নুরি হেসে বলল, চিন্তা নেই, তোমাকে বাঁচাতেই এই ব্যবস্থা। এবার একটু ধাতস্থ হলো যেন নয়ন। জিজ্ঞেস করলো, হ্যাঁ, আমাকে আমাকে কেন? ধাগারি কত লোককে তো মারছে, তাদের নয় কেন? একটু দম নিল নুরি, তারপর বলল, ধাগারির গল্প প্রায় কেউই জানে না। ধাগারির আসল নাম পুন্নি। এই গ্রামের একজন সাধারণ আদিবাসী মেয়ে ছিল সে। খেটে খাওয়া, শখের মধ্যে মানুষের মঙ্গলার্থে ঝাড়ফুঁক টোটকা এইসব করত। কিন্তু গ্রামে যে বছর মরক লাগলো, গাঁইয়া লোকজন তার কারণ বুঝল না। ভাবলো পুন্নি ডাইনির নজরে সব ছাড়খাড় হয়ে যাচ্ছে। আর গ্রাম বাংলার ইতিহাসের মুখে ফুল চন্দন দিয়ে সভা বসলো পুন্নিকে সাজা দেওয়ার। মোড়লের আদেশ মতো গ্রামের শেষ প্রান্তে নিয়ে গিয়ে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে মুখে চুনকালি মাখিয়ে দিল তারা। তারপর পুন্নির জামা কাপড় ছিঁড়ে সম্পূর্ণ নগ্ন করে দেওয়া হয়। পুন্নির সেদিনের কান্না, যন্ত্রণার শব্দ কেউ পায়নি, বা বলা ভালো, পেতে চায়নি। এরপর গ্রামবাসী পুন্নির দুটো হাঁটু হাত ভেঙে ফেলে। তার আর্তচিৎকার চারিদিকে ছড়িয়ে গেলে ঠিক তখনই আকাশ ফুঁড়ে বৃষ্টি নামলো। যে বট গাছে বেঁধে এসব অত্যাচার হচ্ছিল ওখানে ফেলে লোকেরা পালালো। পুন্নি আকাশের দিকে তাকিয়ে গর্জে উঠল, ভগবান, আমার প্রাণ নিয়ে আমায় অমরত্ব দাও। এই পাপীদের পাপের শাস্তি রূপে এদের বংশধরদের আমি যেন শেষ করে যেতে পারি। এরপর কি হয়েছিল কেউ জানে না, শুধু শব্দ করে বাজ পড়েছিল একটা। দাউ দাউ করে জ্বলে উঠেছিল বট গাছটা, আর সাথে পুন্নিও। গ্রামের সবাই আপদ বিদেয় হয়েছে ভেবে মৃতদেহটাকে ওখানেই ফেলে চলে গিয়েছিল। তারপর শুরু হয়েছিল এই ধাগারি পর্ব। পুন্নি ছিল ভদ্র গ্রাম্যবধূ। সবার সামনে ওইভাবে জামা কাপড় ছিঁড়ে ফেলাতে ওখানেই লজ্জায় মানসিকভাবে মৃত্যু হয়েছিল ওর। আর তাই ধাগা বা সুতোর ওপর ওর এত লোভ।
নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল সবটা। এইবার বলে উঠল, এই এক মিনিট দাঁড়াও দাঁড়াও। তুমি বলছো গ্রামের কেউ জানে না, হ্যাঁ? অথচ ধাগাড়ির মানে মানে পুণ্যির ব্যাপারে তুমি কি করে জানো তো সবকিছু? আর আমাকেই বা বলছো কেন এসব? স্মিত হেসে নুরি আবার বলল, সেদিন কেউ জানতো না পুণ্যির মেয়ে আর বর কোথায় ছিল। আসলে আমি পুণ্যির মেয়ে। আমায় একটি সাধুদের ডেরায় রেখে আমার বাবা নিরুদ্দেশ হন। আমি তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠি। ইচ্ছে ছিল এই গ্রামকে সাপ মুক্ত করব, কিন্তু তখনও ঘরের চারদিকে পায়ের খসখস শব্দ ভেসে আসছে, সাথে একটা গড়গড় শব্দ করে কেউ তারই জন্য অপেক্ষা করছে বাইরে। যাই হোক, তোমায় এই গ্রামকে সাপ মুক্ত করার ভার দিলাম, কারণ তোমার মতো করে এই গ্রামের মঙ্গলার্থে কেউ ধাগাড়িকে খোঁজেনি। আর বংশের হাতের জল পাওয়ার তো একটা ব্যাপার আছে। শেষ কথাটার মানে বুঝল না নয়ন। তার আগেই হাতে একটা খুব সম্ভবত হাড়ের তৈরি দা ধরিয়ে দিল নুরি। ঠেলে দিল নয়নকে দরজার কাছে, যেখানে অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যুরূপী ধাগাড়ি। নয়ন কাছে যেতেই আবার বলে উঠল, ছিল্ল কাপড়, মারল থাপড়, করল জুয়াচুরি। ছিড়ছিস কেন? দে না রে একটা গোটা কাপড় পরি। দে না রে, এই বেজন্মা, দে না রে। শেষ কথাটা শুনে মাথায় রক্ত চড়ে গেল ওর। নয়ন ছুটে গেল গাছটার দিকে। এইবার পুণ্যি মানে ধাগাড়িও বোধহয় ভয় পেয়েছে, দৌড়চ্ছে, কিন্তু উল্টো দিকে। নয়নের পেছন পেছন আসছিল নুরি। গাছটায় কোপ বসানোর আগেই ওকে একটা ঘটি ধরিয়ে দিয়ে বলল, মৃত্যু বা পরম সদ্গতির আগে সবাই নিজের লোকের হাতের থেকে জল চায়। গাছের গোড়ায় দাও, জল দাও, দাও দাও না, দাও না। এবার নুরির গলাটা ধাগাড়ির মতো শোনাচ্ছে কেন? এ কি আকুতি! নয়ন ৭-৫ না ভেবে চোখ বুঝে জল ঢাললো গাছের গোড়ায়। তারপর কোপ বসাতে থাকে দুর্বল রুক্ষ বটগাছের কাঠামোটাকে। প্রতিটা কোপে ধাগাড়ি যন্ত্রণায় যেন ছটফট করছে। কয়েকটা কোপেই শুকনো মরা বটগাছটা মরমর করে ভেঙে পড়ল। ওকে, ধাগাড়ি জ্বলছে একটু দূরে দাঁড়িয়ে। কই ধাগাড়ি? এ তো একজন গ্রাম্য বধূ, কাঁদছে আর জ্বলছে আর বলছে, না না, কাপড় ছেড়ে না, কাপড় ছেড়ে না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। কিন্তু পর মুহূর্তেই দেখলো হাসতে হাসতে জ্বলছে নুরি। এইবার আর সহ্য করতে পারল না নয়ন, জ্ঞান হারালো। চোখ খুলেই দেখলো ওর চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে অনেক লোক। মনোহর তাকে ধীরে ধীরে তুলল, ছল ছল চোখে বলল, একদিন ছেড়ে গেলাম বলে এরকম কাণ্ড ঘটালেন? কিছু হয়ে গেলে আপনার? কিন্তু দাদা ভাই, আপনি এক গাঁ অভাগা লোকেদের সাপ মুক্ত করলেন। মাঝি কাকা রীতিমতো নেচে নেচে বেড়াচ্ছেন আর বলছেন, সাধে বলি যে শিক্ষক আল্লাহর ফারিস্তা হয়। আল্লাহর ফারিস্তা হয়েই আমাদের আজ রক্ষা করলেন। আল্লাহর ফারিস্তা হয়েই রক্ষা করলেন আমাদের। নয়ন একটাই প্রশ্ন করল, হ্যাঁ নুরি? এই নুরি কই? নুরি ঠিক আছে তো? কিন্তু এরপর যা হলো তার জন্য নয়ন প্রস্তুত ছিল না।
মনোহর ভিড় ঠেলে একজন রোগাটে কালো গোছের নিরীহ দেখতে মহিলাকে সামনে নিয়ে এসে বলল, দাদা ভাই, নুড়িকে আপনি কিভাবে চিনলেন? রোজই বলতেন নুড়ি রেঁধেছে, কিন্তু কিন্তু এই তো নুড়ি। গত 1 সপ্তাহ গ্রামেই ছিল না, আজ আমার সামনে ভোরের গাড়িতে ফিরল। না 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 না, কি কি ভুলভাল বলছো তুমি? তুমি এদিকে এসো, তুমি আমার সাথে এসো এসো এসো। মনোহরকে হিড় হিড় করে টানতে টানতে কাল রাতের কুঁড়ে ঘরের দিকে নিয়ে যেতে উদ্যত হলো নয়ন। বলল, কাল রাতে নুরি আমাকে ওর বাড়ি নিয়ে গেছিল। তুমি কিসব ভুলভাল বকছো? তোমাকে দেখাচ্ছি, তুমি এসো এসো। ওই দেখো, ওই 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 কোথায় গেল? কিন্তু দেখাতে গিয়েই নিজেই হতভম্ব হয়ে গেল। কোথায় কুঁড়ে ঘর? এ তো ভগ্নপ্রায় মাটি আর খড়ের ঢিপি। পেছন থেকে মনোহর বলল, এ তো নিরামায়ের ঘর দাদা ভাই, আপনি এখানে কিভাবে? জানেন, নিরামা খুব ক্ষমতাশীল সাধিকা ছিলেন। কত মানুষকে বাঁচিয়েছেন দৈব ক্ষমতায়। গ্রামের লোককে প্রাণ দিয়ে ভালোবাসতেন। অবশ্য সুখদেব বাবাকে সাধনা সঙ্গী করেছিলেন তিনি। তারপর মা গর্ভবতী হলে বাবা ছেড়ে চলে যান, কিন্তু বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যান মা। এইসব আমার বাবার কাছে শোনা। আমি তার কয়েক বছর পর জন্মাই। বাচ্চাটাকে নাকি অনাথ আশ্রমের লোকেরা এসে নিয়ে যায়। আরও অনেক কিছু বলে মনোহর, কিন্তু নয়ন আটকে রয়ে যায় ওই এক জায়গায়। ও শুনেছিল ওর অনাথ আশ্রমের লোকেরা ওকে পুরুলিয়ার কোনো গ্রাম থেকে এনেছিল। এবার কাল রাতে বলা বংশের জল নিজের লোকের হাতে সদ্গতির কথাগুলো স্পষ্ট হচ্ছে। তার মানে নুড়ি মানে নিরামা। নয়ন এই কয়দিন হয়তো সেই বহু কাঙ্ক্ষিত মায়ের হাতের যত্ন আত্মি আর ভালোবাসা পেল।